মামার বাগানবাড়ি রয়েছে বারাসাতের কাছেই একটি জায়গায়। এবার যে জায়গাটায় বাগানবাড়িটি রয়েছে সেটি বারাসাত থেকে খুবই কাছে এবং বাগানবাড়িটি 2.5 বিঘারও বেশি জমির উপরে তৈরি। যে জমিটার উপরে বাড়িটা তৈরি হয়েছে সেটা বহু আগে ওরা শুনেছিল যে ওখানে নাকি একটা কবরস্থান ছিল, প্রচুর মানুষকে নাকি কবর দেওয়া হতো, সেটা বহু বছর আগে। তো তারপরে সেখানে কোনো একজন খুব ধনী ব্যক্তি সে একটা বাড়ি বানিয়েছিল। এবার ঘটনা হচ্ছে যে সেই বাড়িটা বানানোর পরে সেই বাড়িটায় তারা নাকি থাকতো কিছুদিন। সেখানে কিছুদিন থাকার পরে তারা বাড়িটা কোনো একটা কারণে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরে পরপর 2টো মালিকানায় হস্তান্তর হয়, কিন্তু তারা কেউই খুব বেশি দিন সেই বাড়িটায় থাকেনি। এবার যে বন্ধুর মামা ওই বাড়িটা কিনেছিলেন তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কলকাতায়, তিনি ব্যবসা করেন। তো সেই জন্য তারও কিন্তু খুব একটা বেশি সেই বাড়িতে যাওয়া হতো না, মানে যাওয়া হলেও থাকা হতো না সেইভাবে, একদিন থাকতো 2 দিন থাকতো। আর পুরো বাংলোটায় কিন্তু 6টা বেডরুমই রয়েছে, 4টে বাথরুম রয়েছে, বেশ সুন্দর। তো বন্ধুদের মুখে আর কি, বন্ধুদের সাথে কথা বলার সময় এই বাগানবাড়ির কথা বহুবার উঠেছে। তো 3 বন্ধু তখন ঠিক করলো যে ওরা 2 রাতের জন্য ওই বাগান বাড়িতে যাবে এবং এই 3 বন্ধুই কিন্তু মানে জাস্ট নতুন চাকরি পেয়ে তারা দিল্লিতে কাজে জয়েন করেছে। তো এরপরে ওই বাড়িতে গিয়ে ওদের কী অভিজ্ঞতা হয়েছিল সেই সত্যি ঘটনাটা আজ আপনারা এই এপিসোডে শুনবেন। তো সকলকে বলবো প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটা কিন্তু সত্যি একটা ভীষণ ভয়ের ঘটনা, আর এই ঘটনাটা কিন্তু খুব একটা পুরনো নয়, মাত্র 2-2.5 বছর আগেকার ঘটে যাওয়া একটা ঘটনা। তো আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত যদি কোনো মানুষের জীবনে এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা আপনার জানা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই শেয়ার করে থাকি। তাই আমরা মনে করি ঘটনাগুলো যদি আরও বহু মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে কোথাও না কোথাও রিলেট করতে পারবে এবং নিজেদেরকে অনেক বিপদ আপদ থেকে কিন্তু বাঁচাতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন আমাদের কাছে, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন যেন সেই ঘটনাটা সকলের শোনার মতো হয়, আর ঘটনাটার মধ্যে যেন কোনো বিদ্বেষমূলক কিছু না থাকা, যদি সম্ভব হয় ঘটনা সম্পর্কিত যদি কোনো ছোট ভিডিও বা ছবি থাকে সেটাও কিন্তু পাঠাতে পারেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাব আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা অর্ক ইমেল করে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং বলেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করব। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। অর্ক, সায়ক আর ঋত্বিক এই 3 জনে হচ্ছে খুবই ভালো বন্ধু। এবার ঋত্বিকের সাথে এই অর্কর পরিচয় হচ্ছে কলেজে, যখন ওরা একসাথে কলেজে পড়তো সেই সময়। তো যেহেতু কলেজে ওরা একসাথে একই হস্টেলও ছিল, তো প্রচুর গল্প আড্ডা হতো। তো সেইখানেই অর্ক শুনেছিল ওর মামা আর কি সেই সময় ওই বারাসাতের কাছে একটা বাংলো বাড়ি কিনেছিল। এবার এই বাংলো বাড়িটা নিয়ে অনেক কথা ওরা অনেক দিন শুনেছে এবং যখন ওরা চাকরি জীবনে ঢোকে তো সেইখানে ওরা ওদের ওই অর্ক এবং ঋত্বিকের এই সায়কের সাথে দেখা হয়। তো 3 জনে খুব ভালো বন্ধু হয়ে যায়, 3 জনে একসাথে একই অফিসে কাজ করত। এবার যখন ওরা প্রথম চাকরি পায় এবং চাকরি পেয়ে সবাই দিল্লিতে, 3 জনেই দিল্লিতে পোস্টেড, এবার সেই সময় ওরা বিভিন্ন গল্প টল্প করত
এবং সেই গল্পেও কিন্তু অনেক সময়ই এই ঋত্বিকের মামা যে এই বাগান বাড়িতে কিনেছে সেই বাগান বাড়ির কথা উঠেছে। এবার 3 বন্ধু মিলে যখন কথাবার্তা বলতো, তো অবশ্যই ঋত্বিক বলতো যে ওরা দুবার গেছিল, কোনোবারই ওরা থাকেনি, জাস্ট গাড়ি করে গেছিল, মামার বাড়িতে গেছিল, সেখান থেকে যায় এবং কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে ওরা চলে আসে। তো সেই জায়গা থেকে অর্কর একটা ইচ্ছে ছিল, মানে মনে সেই সময় একটা ইচ্ছে হয় যে এরকম যদি একটা বাগান বাড়ি কেনা যায়, কিন্তু বুঝতেই পারছেন যে একটা বাগান বাড়ি কিনতে প্রচুর টাকা লাগে, অনেক বড় জমির উপরে যদি সেই বাড়ি হয় তাহলে তো প্রচুর টাকা। তো সেই জায়গা থেকে অর্কর একটা মনে ইচ্ছে ছিল যে ও এরকম কোনোদিনও কোনো বাগান বাড়িতে কোনোদিন যায়নি। তো সায়কের সাথে একদিন কথা বলে, তো সায়কও বলে যে হ্যাঁ, ওরও যাওয়ার ইচ্ছে। এবার যেহেতু তিনজনেই বাড়ি থেকে অনেক দূরে কাজ করে এবং ছুটিরও একটা বিশাল ব্যাপার ছিল, তো দীর্ঘ 8 মাস পরে ওরা পুজোর সময় ছুটি পায়। তিনজনেই ছুটি পেয়েছে, তিনজনেই কলকাতার। তো স্বাভাবিকভাবেই ওরা সপ্তমীর দিন কলকাতায় আসে, পুরো পুজো কাটায় এবং দুজনের বাড়িতে, মানে ঋত্বিকদের বাড়িতে আর সায়কদের বাড়িতে, দুজনের বাড়িতে খুব বড় করে মা লক্ষ্মীর পুজো হয়। তো সবাই মিলে ঠিক করলো যে মানে মা লক্ষ্মীর পুজোর পরের দিন আর কি ওরা ওই মামা বাড়িতে যাবে। অর্কর যে মানে ঋত্বিকের যে মামা বাড়ি রয়েছে, সেই মামা বাড়ির সেই যে বাংলো বাড়ি, সেই বাংলো বাড়িতে ওরা যাবে এবং ওখানে 2 দিন কাটাবে। কাটিয়ে তারপরে ওদের ছুটিও শেষ হয়ে যাবে, তারপরে ওরা আবার দিল্লি ব্যাক করে যাবে। তো এইরকম প্ল্যান থেকেই অর্ক, সায়ক আর ঋত্বিক তিনজনে মিলে একটা গাড়ি নিয়ে ওরা ওইখানে, মানে ওই বারাসাতের কাছে ওই বাংলো বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওই বাংলো বাড়িটা কিন্তু আজকের ডেটেও আছে এবং ওইখানে যে বাড়িটার কথা আমি বলছি, আমি এক্স্যাক্ট লোকেশন বলবো না, ও বলার জন্য বারণ করেছে, কিন্তু ওই বাড়িটার আশেপাশে আরও কিন্তু বেশ কিছু এরকম বড় বড় প্লট নিয়ে, বড় বড় জায়গা নিয়ে আরও কিন্তু বাংলো আছে এবং সেখানে সবই যে লোকজন থাকে না ফাঁকা ফাঁকা তা কিন্তু নয়, প্রচুর বাংলোতে লোকও থাকে। আর ওই বাংলো দেখাশোনার জন্য ওখানকারই একজন স্থানীয় লোককে, মানে ওই কেয়ারটেকার বলতে পারেন, কিন্তু সে রাতেও ওই বাড়িতে থাকতো না, তাকে বলা ছিল এবং সে তখন আরেকটা লোককে ঠিক করে, দেখুন তার পক্ষে তার অত বড় মানে বাংলোয় সে হয়তো কিছু কিছু জিনিসপত্র দেখাশুনো করতো, হয়তো মাসে একবার করে পরিষ্কার করতো লোক দিয়ে, এবং যেহেতু ওরা আসবে ওর মামাকে দিয়ে বলিয়েছিল, তো সেই লোকটি আরেকটি লোককে, লোকাল একটি লোককে ঠিক করে বাংলোটা মোটামুটি পরিষ্কার করিয়েছে। মানে 2 ঘর তো খুব ভালো করে করেছে এবং বাকি বারান্দা ঠারান্দা এই জায়গাগুলো পরিষ্কার করে, যেহেতু কেউ থাকে না বুঝতেই পারছেন, ধুলো ময়লার একটা ব্যাপার থাকে। আর ওদেরকে বলেছে যে একবেলা লোক আসবে, সে এসে, যেহেতু ওরা 2 দিন থাকবে 3টে ছেলে, তো সে এসে রান্নাবাড়ি করে দেবে এবং তাকে ইনস্ট্রাকশন দেয়া, তাকে টাকা পয়সা সমস্ত কিছু। ঋত্বিকের মামা তো খুবই খুশি হয়েছে যে 3জন গিয়ে থাকবে, কারণ মানে উনার শারীরিক কিছু সমস্যা রয়েছে, সেই জন্য উনি খুব ফ্রিকোয়েন্ট যেতেও পারেন না কলকাতা থেকে। আর ওই মামার যে নিজের ছেলেমেয়েরা রয়েছে তারাও সব দূরে দূরে থাকে, তাদের পক্ষেও গিয়ে মানে তারা হয়তো বছরে 2 থেকে 3 বার হয়তো ভিজিট করে এরকম। তো উনি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখেন এবং বলে যে তোদের কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, আর ওখানে একটা ওদের ওই জলের ফিল্টার ছিল, সেখানে ওই জল টল ভরে রাখবি, তো ফলে কোনো কিছু অসুবিধে হবে না। তো এই প্ল্যান নিয়ে ওরা মা লক্ষ্মী পুজোর পরের দিন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তিনজনেই তো খুব খুশি, আর সব থেকে বেশি এখানে খুশি কিন্তু অর্ক ছিল, কারণ ওর যবে থেকে ওই বাংলো বাড়ির সম্পর্ক শুনেছিল, ওর একটা ভীষণ একটা টান অনুভব হতো যে এরকম বাংলো বাড়ি এত বড় জমির উপরে, কলকাতা শহরে বুঝতেই পারছেন নিজস্ব বাড়ি খুব কম মানুষেরই আছে, আর তাও যে যাদের যাদের আছে সেটাও খুব বেশি বড় নয়, হওয়া সম্ভবও নয়। তো সেরকম জায়গা থেকে বারাসাতের কাছাকাছি এরকম একটা বাংলো বাড়িতে থাকবে এত বড় জমির উপরে, আর প্রচুর গাছ আছে শুনেছে, প্রচুর গাছ, মানে 100-র উপরে সেখানে আম গাছ আছে, সুপুরি গাছ আছে, নারকোল গাছ আছে, আরও বিভিন্ন ফলমূলের গাছ রয়েছে, একটা ছোট পুকুর মতো রয়েছে। তো সব কিছু মিলিয়ে একদম ভীষণ একটা মানে এক্সাইটিং ব্যাপার ওদের তিনজনের কাছেই। আর ঋত্বিক যার মামা, মানে মামার ওই বাড়িটা, ওরাও 2 বার গেছিল, কিন্তু কোনো বাড়ি ওদের থাকা হয়নি আর কি। তো ও খুব এক্সাইটেড, তো তিনজনে মিলে ওখানে গেল। এবার যাবার পরে দেখছে প্রায় 7 থেকে 8 ফুট উঁচু পাঁচিল এবং মেন গেটের সামনে আগে থেকেই বলা ছিল দুই ভদ্রলোক দাঁড়িয়ে ছিল।
তো ওদের গাড়ি ভিতরে ঢুকে গেল এবং গিয়ে দেখছে যে ওদের জন্য দুটো রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে, খাটের উপরে ভালো বেডশিট পাতা রয়েছে, মানে বারান্দাটা রয়েছে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর বিশাল জায়গার উপরে, মানে 2.5 বিঘারও বেশি জমি, বুঝতেই পারছেন কতটা জায়গা বড় হলে, প্রায় 3 বিঘার মতো জমি, আর বাড়িটা হচ্ছে একদম মধ্যিখানে। তো চারিদিকে তাকালে শুধুমাত্র গাছ আর গাছ, সামনে অনেকটা বড় ফাঁকা কিছুটা স্পেস রয়েছে, মানে প্রায় 4-5টা গাড়ি ওখানে মানে পার্ক করা যাবে, প্রচুর পাখি রয়েছে যেহেতু গাছ প্রচুর। মানে হঠাৎ করে মানে ওরা দিল্লির মতো একটা শহরে থাকছে, কাজ করছে, বাড়ি ওদের কলকাতায়, সেই জায়গা থেকে যখন ওরা ওই জায়গাটায় গেছে, যেটা ও লিখেছে যে হয়তো কলকাতা থেকে খুব বিশাল ডিস্টেন্স নয়, কিন্তু ওর ভিতরেই মনে হচ্ছে একটা আলাদা জগৎ। এবার আপনারা হয়তো যারা বারাসাত বা তার আশেপাশের জায়গা থেকে শুনছেন, তারা হয়তো আপনারা কিছুটা মানে বুঝতেও পারেন যে আমি কোন জায়গাটার কথা বলছি। তো জায়গাটা এত সুন্দর, আর যেহেতু পুজোর পরপরের সময়, তো হালকা হালকা একটা শীতের আমেজ মানে হাওয়ায় আছেই, আর যেহেতু গাছ মানে জায়গাটার মধ্যে এত এত গাছ আর এত ফাঁকা ফাঁকা, ফলে ওখানে কিন্তু ওরা বেশ ভালো একটা ওয়েদার পায়। যাওয়ার পরে ওরা মোটামুটি পৌঁছেছে দুপুর নাগাদ পৌঁছেছে, এবং গিয়ে দেখছে যে ওখানে ওই একজন বয়স্ক একজন মহিলা ছিলেন, তিনি খাবার দাবার সমস্ত কিছু রান্নাবাড়ি করেছে, মাংস করেছে, মাছ করেছে, ভাত ডাল সবজি সমস্ত রান্নাবাড়ি করে রেখেছে, ওর মামা বলে রেখেছিল, এবং একটা ছোট ফ্রিজও রয়েছে। তো উনি বললেন যে ওনার বাড়ি ওখান থেকে বেশ কিছুটা দূরে, আর উনি রাতের বেলা একটু চোখে কম দেখেন, তো সেই জন্য উনি বললেন যে সকালবেলা ওদের যাওয়ার সাথে সাথে ওদেরকে জলখাবার, মানে দুপুর হয়ে গেছে, তা ওদের জন্য জলখাবারের কিছু ব্যবস্থা ছিল, এবং দুপুরবেলা সমস্ত রান্নাবাড়ি সমস্ত উনি করে উনি বললেন যে এখানে সমস্ত আরও আমি খাবার দাবার ঢাকা দিয়ে যাচ্ছি, রাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তো দেখছে প্রচুর রান্না, মানে ওই রান্না 2 দিন হয়তো ওদের লেগে যাবে শেষ করতে। তো ওরা বলছে যে এত খাবার কে খাবে, মানে প্রচুর প্রচুর পরিমাণে রান্না করা হয়েছে। যাই হোক, তো ওরা তো খুব আনন্দ করে খেলো, এবং খাওয়ার পরে ওরা পুরো মানে বাংলোর চত্বরটা ঘুরতে বেরোলো। দেখছে যে প্রচুর গাছ, এবং যেটা আর কি ও শুনেছিল যে ওখানে নাকি কোনো এক সময় কবরস্থান ছিল, সেখানে প্রচুর মানুষকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু জায়গাটা এত সুন্দর, এত এত গাছ রয়েছে আর প্রচুর পাখি, একটা ছোট পুকুর রয়েছে, পুকুরে মাছ রয়েছে, মানে অদ্ভুত জায়গা। মানে গাছের ছায়াতে বসেই মানে পুরো দুপুর থেকে বিকেল অবধি কাটিয়ে দেওয়া যায়। এবং আশেপাশে যে পুরো বর্জিত এলাকা তা কিন্তু নয়, পাশে আরেকটা ওরকম জমি রয়েছে কিছুটা, তার পাশে আরেকটা ওরকম বড় প্লটের মধ্যে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে লোকজন থাকে। ওই যে দায়িত্বে ছিলেন তিনি সমস্ত বলে ঠলে দিলেন, তারপরে বললেন, ওনার ফোন নাম্বারও দিলেন, বলে যে আপনাদের কোনো অসুবিধে হবে না, খাওয়া দাওয়া জল সমস্ত কিছুই ব্যবস্থা আছে। আর তখন বলল যে তাও যদি কোনো কিছুর দরকার পড়ে আমাকে ফোন করবেন, আমি অ্যাভেলেবেল থাকবো। এবার লোকটা মোটামুটি দুপুরবেলা ওদের খাওয়া অবধি ছিল, লোকটাও খাওয়া দাওয়া করলো এবং তারপরে চলে গেল। এবার ওখানে যাওয়ার পরে মানে অর্ক যেটা লিখেছে যে ওদের 3জনেরই খুব আনন্দ ছিল, প্রচুর ছবি ছবি তুলছে, এবং ওদের মধ্যে আরেকটা যে বন্ধু এই সায়ক বলে, যে সে আবার ব্লগ করে, ইউটিউবে ছোট ছোট ব্লগ করে, তো ও একটু ব্লগিং করছে, সমস্ত কিছু ভিডিও টিডিও তুলছে, তো খুবই মানে ভালো আর কি আশেপাশের সিচুয়েশন। এবার সন্ধে অবধি কিন্তু জায়গাটা খুব ঠিকঠাকই ছিল, সন্ধে অবধি খুব ভালো কেটেছে, ওরা প্রচুর খাওয়া দাওয়া করেছে, ওরা একটু গান বাজনা করেছে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার সন্ধ্যের পর থেকে মানে এই বিকেল অবধি টাইমটা কিন্তু একদম অন্যরকম ছিল, খুব ভালো লেগেছে, পাখির আওয়াজ আসছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে, জায়গাটা বারবার ঘুরে ঘুরে দেখছে, সব ঠিক আছে। এবার যখন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, এবার ওরা ভাবলো যে সন্ধ্যের পর একটুখানি বেরোবে, ওরা গাড়িও আছে, একটু আশপাশটা ঘুরবে। কিন্তু সন্ধ্যের পর থেকে মানে পুরো পরিবেশটা যেটা লিখেছে পুরো চেঞ্জ। কীরকম চেঞ্জ বলি, যেটা প্রথমেই ওরা বুঝতে পারে
যে দেখুন পুজোর পরপর থেকেই মানে দুর্গাপুজোর পর থেকে একটা হালকা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু সেটা কিন্তু খুব যে ঠান্ডা পড়ে তা তো না, একটা অপেক্ষাকৃত ঠান্ডা ওয়েদার থাকে। কিন্তু যেহেতু এই জায়গাটায় প্রচুর গাছ রয়েছে, ফাঁকা ফাঁকা জায়গা, তো সেই জন্যই খুব সম্ভব খুব ঠান্ডা পড়ে যায়। এবং ওরা ওই বারান্দাটার কাছে একটা টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল, বড় একটা চওড়া টেবিল ছিল, তো ওখানে একটা ছোট মানে গ্যাসেরও ব্যবস্থা ছিল, তো ওরা একটু চা করে নিয়েছিল। তো প্ল্যান ছিল যে চাটা খাওয়ার পরে ওরা তিনজন একসাথে একটু বেরোবে। কিন্তু সন্ধ্যের পরে এত ঠান্ডা লাগা শুরু হয় এবং কিরকম তিনজনের না শরীরটা কিরকম একটু ভারী ভারী লাগতে থাকে। এবং ওরা ভাবলো যে ঠিক আছে, এখানে মানে সারাক্ষণই তো এদিক ওদিক ছোটাছুটি বাড়িতে এলে বা যখন ওরা কাজের জন্য দিল্লিতে থাকে সেখানেও প্রচুর ছুটোছুটি করতে হয়। তো ভাবলো যে ঠিক আছে, আজকে তো সবে জার্নি করে এসেছি, কালকে না হয় বেরোনো যাবে, তো আজকের দিনটা এখানেই থাকি। তো এবার ওরা ওখানটায় বসে গল্প করছে আর চা খাচ্ছে। অদ্ভুত রকমভাবে মানে আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একদম যে ঢোকার যে বিশাল যে দরজাটা, সেই দরজাটা কিন্তু দুটো তালা দেওয়া সিস্টেম ছিল, মানে দুটো তালা দেওয়া যায়। এবার যখন ওই ভদ্রলোক বেরিয়ে যায় তখন কিন্তু ঋত্বিক গিয়ে দুটো তালাই দিয়ে এসেছে। আচ্ছা, পুরো বাড়িটার যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির মধ্যে দুটো দরজা রয়েছে। পিছনের দরজাটা অলওয়েজ বন্ধই থাকে, সামনের দরজা দিয়ে যেহেতু বিশাল বড় চওড়া এন্ট্রান্স, মানে দুটো গাড়ি পাশাপাশি ঢুকে যেতে পারবে, তো সেইটাই ওই দুটো তালা দেওয়া। আর একদম ওরা দোতলার ঘরে ছিল, দোতলার ঘরে মানে ওরা আগে থেকেই বলেছিল যে আমরা দোতলায় থাকবো, কারণ দোতলায় একটা খুব সুন্দর ঝুল বারান্দা আছে। তো একতলাতে অবভিয়াসলি তালা দেওয়া রয়েছে, আর ওরা ওই লোকটাকে বলেই দিয়েছিল যে আমরা ওপরের ঘরেই থাকবো, তো নিচের বেডরুমগুলো ওরকম খোলার কোনো দরকার নেই, এমনিতে পরিষ্কার হয়েছিল কিন্তু ওরা আর খোলেনি। আর নিচের ঘরেও তালা দেওয়া। তো ওরা দিব্যি বসে বসে গল্প করছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছে। তো হঠাৎ করে মানে ঠাং করে একটা কিছু শব্দ হয়। এবার প্রথম যখন শব্দটা হয়েছে ওরা এতটাই গল্পে মশগুল, শুনতে পায় কিন্তু অতটা পাত্তা দেয়নি, যে ঠিক আছে এত বড় জায়গা, গাছের ডাল পড়ছে, কখনো কখনো কোনো পাখি ডাকছে। আর ওদের বাড়ির ওই পাশে যে আম গাছগুলো ছিল, সে আম গাছে না প্রচুর প্রচুর পাখির বাসা। ফলে বুঝতেই পারছেন, পাখির বাসা থাকলে একটা পাখি উড়ে গেলে সেখান থেকে একটা আওয়াজ হবে, ঝটাপটির আওয়াজ, মানে অন্যরকম আর কি পরিবেশ। তো ওরা ব্যাপারটা কতটা পাত্তা দেয়নি। এবার এর কিছুক্ষণ পরে থাম করে একটা জোরে আওয়াজ হয় এবং আওয়াজটা আসে রান্নাঘরের দিক থেকে। তো ওরা একটু অবাক হয়ে যায় যে তিনজনে রয়েছে পুরো বাংলোটায়, তিনজনেই ওখানেই বসে, তো বাইরের আর কোনো লোক নেই, সব দিক তালা দেওয়া রয়েছে, তাহলে আওয়াজটা এলো কি করে? তো সঙ্গে সঙ্গে ঋত্বিক উঠে রান্নাঘরের দিকে গেছে। আর রান্নাঘরটা বিশাল বড়, মানে নর্মাল যেরকম বেডরুম হয় ওদের রান্নাঘরটা হচ্ছে সেই রকম বড়। তো দেখছে যথারীতি রান্নাঘরের জানলা বন্ধ, রান্নাঘরে দুটো জানলাই বন্ধ করা আছে, মানে যে ভদ্রমহিলা কাজ করেছিলেন তিনি কাজ টাজ করে জানলা বন্ধ করে চলে গেছে। দেখছে যে জানলা দিয়ে তো কোনো আওয়াজ আসার কথা নয়। যাই হোক, তো ও এতটা পাত্তা দেয়নি, আবার ওরা ওখানে বসে গল্প করছে। এবার গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে, আর ওই পুরো যে ঝুল বারান্দাটা ছিল সেই ঝুল বারান্দাটায় মানে ওদের হাইটের আর কি বুক অবধি, মানে ধরুন ওই 4.5-5 ফুটের ওই পুরোনো দিনের যেরকম লোহার মানে ব্যারিকেড মতো করা থাকে ডিজাইন করে, সেরকম ব্যারিকেড মতো করা ঝুল বারান্দাটায়। এবার এতটুখানি ঠান্ডা লাগছে ওদের, মানে ওই রকম অক্টোবর মাসের মিড কি তার একটু পরে হবে, কিন্তু এতটা ঠান্ডা লাগার কথা নয়, কারণ বাইরে টেম্পারেচার এতটাও কম নয়। যাই হোক, তো খুব ঠান্ডা লাগছিল, তো ওরা ভাবলো যে না এখানে আর বসা যাবে না, তো ঘরে গিয়ে বসার। প্রত্যেকটা ঘর বিশাল বড় বড়, প্রচুর জায়গা। এবার তো ঘরে বসে আছে, এবার ঘরে বসে ওরা যখন গল্প করছে হঠাৎ করে ওদের মনে হলো, ওরা তিনজনেই কিন্তু বুঝতে পারে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, পরপর 3টে বেডরুম রয়েছে এবং ওই যে ঝুল বারান্দাটা রয়েছে না, ওই ঝুল বারান্দাটা কিন্তু 3টে বেডরুমকেই কভার করে। মানে 3টে বেডরুম থেকে বাইরে বেরোলেই কিন্তু ওরকম বিশাল লাল আর সাদা মার্বেলে বসানো, তো সেই লাল সাদা মার্বেলের একটা বিশাল চওড়া, প্রায় 8 থেকে 10 ফুট মতো চওড়া একটা
চওড়া এবং অনেকটা লম্বা, মানে 3টে বেডরুমকে কভার করছে, মানে বুঝতেই পারছেন বেশ লম্বা একটা ঝুল বারান্দা। এইবারে ওরা ভাবছে যে, মানে ওরা তিনজনেই বুঝতে পারে যে কেউ একজন ওদের ওই ঝুল বারান্দা দিয়ে পাস করে ফট করে চলে গেল। এবার তিনজনেই মানে কথা বলতে বলতে চোখটা, মানে দরজা যেহেতু খোলা ছিল চোখটা গেছে। এবার হঠাৎ করেই তখন ঋত্বিক বলছে যে কেউ একটা গেল মনে হলো না। এবার অর্ক বলছে হ্যাঁ, সায়কও বলছে হ্যাঁ আমারও মনে হলো। তো সঙ্গে সঙ্গে তিনজন রুম থেকে বেরিয়েছে। রুম থেকে যখন বেরিয়ে এদিক ওদিক দেখছে কোথাও কেউ নেই, থাকার কথাও নয়। এবার তখন অর্ক বলছে যে আসলে মানে এরকম বাড়িতে তো ওদের থাকার অভ্যেস নেই, যা হয় আর কি কলকাতায় ছোট ছোট ঘর, বা দিল্লিতেও শহরের দিকে যা হয় আর কি, ছোট ছোট ঘর থাকে, এরকম বিশাল বড় ঝুল বারান্দা, এত গাছ। তো ভেবেছে যে ওদের হয়তো মনের ভুল হয়েছে, হয়তো কোনো, মানে ওর পাশেই আবার একটা বড় গাছ ছিল, তো গাছের ডাল নড়লেও মনে হচ্ছে যেন কেউ এদিক থেকে ওদিক পাস করলো। তো ওরা বেসিক একদম স্বাভাবিকভাবে ওইটাই ভাবে। তো বুঝতে পারছে না, তো ওরা আবার গল্প করা স্টার্ট করেছে। এবার কিছুক্ষণ পরে এর হঠাৎ করেই ওদের যে জানলা ছিল, ওই বেডরুমটায় 3টে জানলার মধ্যে 3টে জানলাতেই কিন্তু রঙিন রঙিন কাঁচ দেওয়া। 3টে জানলার মধ্যে একটা জানলায় মনে হলো ধাক করে কেউ একটা, মানে জাস্ট ঘুষি মারলো বা একটা কিছু জোরে কিছু দিয়ে আঘাত করলো টাইপের একটা আওয়াজ হলো। হঠাৎ করে আওয়াজটা হয় না, ওরা একটু চমকে যায়, কি হলো ব্যাপারটা। এবার সঙ্গে সঙ্গে জানলা যেদিকে জানলাতে আর কি আওয়াজটা এসছে, সেই জানলাটা হঠাৎ করে খুলেছে, এবং খুলে যখন দেখছে তখন দেখছে বাইরে পুরো ধুধু করছে অন্ধকার। আর এই যে ওদের প্রপার্টিটা রয়েছে, সেই প্রপার্টিটা আমি আপনাদেরকে বললাম যে পুরো যে জমিটা তার ঠিক মাঝখানে হচ্ছে বাংলোটা। আর ভিতরে ভিতরে আলো রয়েছে ঠিকই, কিন্তু সে আলোগুলো মানে সাফিসিয়েন্ট নয়, মানে ঘুটঘুট করছে অন্ধকার সেরকম নয়, মাঝে মাঝে আলো জ্বলছে, সেগুলো সব সোলারের লাইট করা রয়েছে। তো সেগুলো থেকে যে খুব বিশাল আলোকিত হচ্ছে তা নয়, কিন্তু ওই আলো আধারিতে যেটুকু দেখা যাচ্ছে তাতে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। আর ওখানে কারোর থাকার কথাও নয়, দোতলার ঘরে ওভাবে জানলায় কে আওয়াজ করবে। এবার ওরা ভেবেছে হয়তো গাছ থেকে কোনো ডাল পড়েছে বা কিছু একটা এরকমই হবে, তো ওরা ব্যাপারটাকে আর অতটা পাত্তা দেয়নি। এর কিছুক্ষণ পরে ওরা মোটামুটি কথাবার্তা বলছে, নিজেদের কাজকর্ম নিয়ে আলোচনা করছে। তো মানে অর্ক বলছে যে আচ্ছা এই বাড়িটা কত পুরনো। এবার তখন ঋত্বিক যেটুকু জানতো, ঋত্বিকের কাছে যেটুকু আর কি ইনফরমেশন ছিল, ওর মামার থেকে যেটুকু জেনেছিল, বলছে যে বাড়িটা বেশ অনেকটাই পুরনো। এবার তখন ওরা না নিজেদের মধ্যে আলোচনা করছে যে এত সুন্দর বাড়ি, এত বেডরুম রয়েছে, আর বাড়িটা পুরনো হলেও বাড়িটার মানে বিল্ড কোয়ালিটি অসাধারণ। মানে পুরো বাড়িতে একটা বাইরে বা ভিতরে কোথাও একটা ক্র্যাক নেই, এত সুন্দর বিল্ড কোয়ালিটি। মানে কেউ যদি রং করে থাকে তাহলে তার মনে হবে যে সে নতুন বাড়িতেই থাকছে, এত ভালো। বড় বড় জানলা রয়েছে, দরজা রয়েছে। তো এবারে কিছুক্ষণ পরে প্রায় ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো সায়ক কি করেছে, বাথরুমে গেছে। এবার বাথরুমটা যেটা ছিল, সেই বাথরুমটা মানে ওদের জন্য একটা বাথরুম ক্লিন করে ওরা পরিষ্কার করে রেখেছিল। এবার সেই বাথরুমটা এমনিতে তো খুব বড়ই, কিন্তু ওই বাথরুমের মধ্যে একটা বিশাল বড় কাবার্ড আছে। এবার ও বাথরুমে ঢুকেছে, এবার ঢোকার পরেই ও বুঝতে পারছে কাবার্ডের ভিতর থেকে একটা আওয়াজ আসছে। এবার সায়ক ভেবেছে যে যেহেতু বাড়িটায় বহুদিন কেউ থাকে না, তো ভেবেছে হয়তো ভিতরে কোনো ইঁদুর ঠিদুর আছে, কিছু হয়তো আওয়াজ আসছে। এবার ও কি করেছে, কাবার্ডের একটা পাল্লা খুলেছে। এবার খুলে দেখছে ওখানে যা থাকে আর কি, একটা বাথরুমে যেরকম সাবান শ্যাম্পু এই সমস্ত কিছু রাখা রয়েছে। আর বাকি যেহেতু বড় কাবার্ড, মার কেউ সেভাবে থাকে না, ফলে অর্ধেক তাক ফাঁকাই রয়েছে। এবার ও কাবার্ডের আর একটা দরজাও খুলেছে, সেখানেও দেখছে কিছু নেই, কোনো ইঁদুর ঠিদুর কিচ্ছু নেই, ও বন্ধ করেছে। এবং ও যতক্ষণ বাথরুমে ছিল কাবার্ড থেকে ঢকঢক ঢকঢক আওয়াজ আসছে মাঝে মধ্যে। এবং ও বাথরুম থেকে বেরোনোর আগেও কি করেছে, কাবার্ডটা আরেকবার খুলেছে, কিন্তু খুলে দেখছে কোথাও কিছু নেই। মানে যেটা ওরা ভেবেছিল যে হয়তো কোনো টিকটিকি বা কোনো ইঁদুর ভিতরে উপদ্রব করছে, কিন্তু সেরকম কিছুই নেই। এবার ওর না কিরকম একটা মানে গাটা ছমছম করে। আর যেহেতু বাড়িতে
মানে কেউ সেভাবে থাকেই না, ফলে মানে পর্যাপ্ত যতটা লাইট দেয়া দরকার পুরো বাংলোতে সেরকম লাইট কিন্তু নেই। মানে যেহেতু ঘরগুলো অনেক বড় বড়, বারান্দাটা অনেক বড়, আর ওদের যেটা প্যাঁচানো প্যাঁচানো ভিতরে সিঁড়ি রয়েছে একতলা থেকে দোতলায় যাওয়ার, সেই সিঁড়ির জায়গাতেও আলোটা মনে হচ্ছিল টিম টিম করছে, মানে একদম ঝকঝকে তকতকে আলো সেরকম নয়। এবার ওই বাথরুমের কাছ দিয়ে সিঁড়িটা নেমে গেছে। একটা মুহূর্তের জন্য যখন বাথরুম থেকে বেরিয়েছে ওর মনে হলো জাস্ট চোখটা গেছে। আমরা দেখবেন নর্মাল কোন একটা জায়গা দিয়ে যাওয়ার সময় আমাদের হয়তো একটা অনেক দিকেই চোখ যায়, এবার ওরও চোখটা গেছে এবং ও দেখছে, ওর মনে হলো সিঁড়ির কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এবার দেখুন, যদি ঝকঝকে আলো থাকে, প্রচুর আলো থাকে, পর্যাপ্ত আলো আর কি যেটাকে বলে, সেটা থাকলে কিন্তু কোনো ভ্রম চট করে হওয়ার কথা নয়। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে ওর মনে হলো, এবং সঙ্গে সঙ্গে যখন ওখানটায় ও একটু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন দেখে তখন দেখছে আবার সিঁড়ির কাছটা ফাঁকা। এবার ওর না একটা কিরকম বুকের ভিতরটা ছ্যাত করে ওঠে সায়কের, এবং ও যখন আবার ও দুই বন্ধুর সাথে এসে গল্প করতে ও মানে আসে, ও ঘরের মধ্যে এসেছে, তখন ও না কিছুক্ষণ চুপ করে যায়, মানে ও ভাবছে যে ব্যাপারটা হলোটা কি। এবার ওকে বাকি দুজন জিজ্ঞেস করছে যে কি রে, কি ব্যাপার? ও বলছে না না কিছু না। তোকে বলতে কেন, কিছু অসুবিধা, এরকম চুপচাপ আছিস কেন? বলছে না সেরকম কিছু নয়, মানে আমার একটা কিরকম সিঁড়ির জায়গাটাতে কিরকম একটা মনে হলো। এবার বিষয় হচ্ছে যে ঋত্বিক, যার মামার এই বাংলো বাড়িটা, তো ঋত্বিক একটু ইয়ার্কি করে বলছে যে জানিস তো, আমার মামাও কিন্তু একবার এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করেছিল, যেই বাড়িতে এসেছিল এবং সেবার মামার যে ড্রাইভার ছিল, তো সেই ড্রাইভার নাকি একটা কোন সমস্যায় পড়ে গেছিল, সে মানে সে দিয়ে চলে গেছিল, তো ওর মামা নিজে ড্রাইভ করে না, তো ড্রাইভার বলেছিল যে আমি 1-1.5 ঘন্টার জন্য আসছি বলে সে 2.5-3 ঘন্টার জন্য কোথায় চলে গেছিল। তো মামা নাকি ওই বাড়িতে 11টা অবধি ছিল, একাই ছিলেন। তো সেই সময় নাকি ওর মামারও এরকম গা ছমছমে কিছু ব্যাপার লেগেছে, মানে ওদের সাথে একবার শেয়ার করেছিল। তো ঋত্বিক যখন বলছে, বলে না একটু ইয়ার্কি করছে যে দেখছিস পুরনো বাংলো বাড়ি আর এত বড় জায়গা, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে, আমার মামাও একবার মনে হয়েছিল যে ভূত বুঝি ভূত দেখে ফেললো, এরকম করে হাসাহাসি করছে। তো যেই সময় ওরা এটা নিয়ে হাসাহাসি করছে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে, মানে ওরা যে ঘরটায় বসে সেই ঘরের পিছনে আর একটা ঘর রয়েছে, পিছন থেকে টাং করে একটা আওয়াজ হয়েছে, মানে বেশ শার্প এবং যথেষ্ট জোরে আওয়াজটা হয়। এবার এইরকম জোরে যখন আওয়াজটা হয়েছে তখন না ওরা তিনজনেই পুরো চুপ হয়ে গেছে। তিনজনেই বিষয়টা নিয়ে কথা বলছিল, হাসাহাসি করছিল, কিন্তু ওই শার্প আওয়াজটা, এবং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পিছনের ঘর থেকে আওয়াজটা এসছে। পুরো চুপ, মানে পুরো পিন ড্রপ সাইলেন্ট। তিনজনেই তখন তিনজনের চোখের দিকে তাকাচ্ছে, মানে একটা মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপরে অর্ক হঠাৎ করে বলে যে আওয়াজ যেটা হলো সেটা যে বাইরে থেকে এসছে সেটা বলার মতো বা সেটা ভাবার মতো মানে ভুল কিন্তু কেউ করবে না, কারণ সেটা সত্যিকারেরই বাইরে থেকেই আওয়াজটা, মানে বাইরে থেকে যে আওয়াজটা আসেনি, ভিতর থেকেই যে আওয়াজটা এসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম রাতের বেলা, তখন 9টা বেজে গেছে, আওয়াজটা এলো এলো কেন? কেউ নেই আশেপাশে, কেউ নেই, পুরো বাংলোতে ওরা তিনজন ছাড়া কেউ নেই, আওয়াজটা তাহলে আসবে কি করে? কিছুক্ষণ তিনজন মানে বোঝার চেষ্টা করে, এবং তারপরে তিনজনেই মানে এবার ওই যে ঘরের যে বাকি যে ঘরের যে চাবি, সেই চাবিটা কিন্তু ওদের ওদের ওই ঘরে যে কেয়ারটেকার ছিল সে দিয়ে গেছিল, কিন্তু সে বলেছিল যে ঘরগুলো কিন্তু অতটা মানে পরিষ্কার করেছে, বাট এতটাও পরিষ্কার নয়। তো তখন হঠাৎ করে ঋত্বিক বলছে যে হতে পারে যেহেতু বাড়িটা মানে সেভাবে কেউ থাকে না, যতই মেনটেন্যান্সের আন্ডারে থাকুক না কেন, কিছু তো মানে ব্যাপার আছেই, যে একটা রেগুলার বাড়িতে থাকলে যেরকম মেনটেন্যান্স থাকে সেরকম তার নয়, হয়তো কোনো বিড়াল হোক বা কোনো বড় ইঁদুর হোক, সেটা হয়তো আছে। এবার তখন ওরা ভাবছে যে মানে দরজাটা খুলে দেখবে কি দেখবে না। তো তখন ঋত্বিক বলল যে দেখি একবার দরজাটা খুলে। তো তখন অর্ক আর শাক বললো হ্যাঁ একবার দেখা দরকার। তো ওরা তো জানে না, তো চাবির গোছাটা নিয়ে এসে মানে ট্রাই করছে যে কোন তালার আর কোন চাবি। তো খুলেছে, খুলে দেখছে
যে ওই ঘরের মধ্যে কিছু জিনিসপত্র রাখা রয়েছে, এবং যে জিনিসপত্রগুলো রাখা রয়েছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে ভাঙাচোরা। মানে ভাঙা কিছু বড় বড় ল্যাম্প রয়েছে পুরনো দিনের, কিছু কাঠের জিনিসপত্র রয়েছে, এই রকম। এবার সেইখানে ইঁদুরের বাসা হওয়া বা ইঁদুর থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। আর যেহেতু এত বড় জমি রয়েছে, প্রচুর গাছ রয়েছে, ফলে মাটির গর্ত করে ইঁদুর থাকা বা সেই ইঁদুর ওপরের ঘরে আসে, এটা কিন্তু খুব অস্বাভাবিক বিষয় নয়। তো তখন হঠাৎ ঋত্বিক বলে যে দেখ, এই জায়গা থেকে হয়তো আওয়াজটা এসছে, কোনো ইঁদুর টিঁদুর আছে, আর এত ভাঙাচোরা জিনিস, এটা আমাদের দেখার দরকার নেই। তো চুপচাপ ওরা ওই দরজাটা দিয়ে দেয়, এবং তারপরে 10টা নাগাদ ওদের যেহেতু প্রচুর রান্না করা ছিল, তোর ওই সেই খাবারগুলো একটু একটু গরম করে ওরা খেয়ে নেয়। এবার খাওয়ার পরে বুঝতেই পারছেন, 3 বন্ধু পুজোর ছুটিতে কাজের মানে অনেক দিন পর একটা কাজ থেকে ছুটি পেয়েছেন, প্রায় দীর্ঘ 9 মাস ওরা টানা কাজ করেছে, তারপরে এই ছুটিটা। তো ওরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে খাওয়া দাওয়ার পরে। ঠিক সেই মুহূর্তে মানে যখন ওরা প্রায় রাত 11টা বেজে গেছে, এবার হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছে, মানে পাশ থেকে মনে হচ্ছে যেন, মানে কখনো কখনো যেটা ও ইমেলে লিখেছে, যে কখনো মনে হচ্ছে খুব কাছ থেকে বা কখনো মনে হচ্ছে একটু দূর থেকে পিয়ানো বাজানোর আওয়াজ আসছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, ওই বাড়িটার একদম পাশে একটা ওরকমই 1.5-2 বিঘা মতো একটা জমি রয়েছে, সেটাও বাউন্ডারি করা, মানে কারোর একটা পার্সোনাল জমি রয়েছে, এবং ঠিক তার মানে পাশে, তার পাশে আর একটা ওরকম বড় প্লট নিয়ে বাড়ি রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে যদি কেউ অন্য কোনো পাশের বাড়িতেও কেউ যদি পিয়ানো বাজায়, সেই আওয়াজ কিন্তু ওই রাতের বেলা, প্রথম কথা হচ্ছে রাতের বেলা কেউ পিয়ানো বাজাতে, জেনারেলি কেউ ওরকম রাতের বেলা পিয়ানো বাজায় না। আর যদি বাজায় তাহলে একদম পাশাপাশি বাড়ি হলে আওয়াজ পাওয়া যায়, দ্যাটস নর্মাল। কিন্তু ওরকম বড় বাড়িতে, বড় প্লট নিয়ে, মানে 3 বিঘার কাছাকাছি বাড়িতে, সেখানে ওরকমভাবে পাশের বাড়ি থেকেও পিয়ানো বাজানোর আওয়াজ আসবে, এটা ইম্পসিবল। তো ওদের 3জনেরই না মানে খুব অদ্ভুত লাগে। এবং যত রাত বাড়তে থাকে, যেটা লিখেছে অর্ক, যে ওদের শরীরটা যেন কিরকম একটা ভারী ভারী লাগছে। মানে দিনের বেলা ঝকঝকে রোদ্দুর আসছে, সুন্দর পাখির আওয়াজ, রাতের বেলাটা সম্পূর্ণ অন্যরকম। মনে হচ্ছে যেন পুরো বাড়িটা বা পুরো ওই যে জমিটা, গাছগুলো মনে হচ্ছে যেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন গিলে খেতে আসছে, এরকম একটা ভাব। ভীষণই আর কি, মানে ওরা 3জনে একসাথে ছিল একরকম, যেটা ও লিখেছে এটা একটা ডিপ্রেসিং টাইপের। যাই হোক, তো সব কিছু ইগনোর করে ওরা মানে শুনছে, কখনো কখনো পিয়ানো টানা 1 মিনিট 1.5 মিনিট বাজছে, আবার বন্ধ হচ্ছে, আবার বাজছে, এরকম। এবার ওরা অনেক এদিক ওদিক দেখছে, কিন্তু কোথাও থেকে বুঝতে পারছে না যে কোথা থেকে অ্যাকচুয়ালি পিয়ানোর আওয়াজটা আসছে। যাই হোক, তো ওরা তারপরে 12টা নাগাদ ওরা শুয়ে পড়ে, এবং যে খাটটা ওদের জন্য, মানে ওই ঘরে যে খাটটা ছিল, সেই খাটটা কিন্তু মানে কাস্টমাইজড খাট। মানে যে এই বাড়িটা, মানে এর আগের কোনো ওনার, সেটা কোন ওনার সেটা জানা নেই, বাট সে নাকি ওই খাটটাকে বানিয়েছিল। এবং খাটটা বিশাল চওড়া, খুব চওড়া কাঠের, সেগুন কাঠের একদম খাট। এবং খাটটা অনেকটা উঁচু, মানে খাটটার হাইটটা অনেক উঁচু। যাই হোক, তো ওখানে ওদের মানে ভালো করে ওদের শোয়ার বন্দোবস্ত হয়ে গেছে, এবার 3জনেই শুয়েছে। এবার যেহেতু ঘরে আলো রয়েছে, 2টো আলো রয়েছে, কিন্তু ঘরটা এত বড় যে পুরোটা মানে খুব যে একদম ঝকঝকে আলো হচ্ছে তা নয়। এবার নতুন জায়গা, 3জনেরই একটু গাটা ভারী ভারী লাগছে, একটু গা ছমছমও করছে। তো 3জনেই কেউ কারোর সাথে কিন্তু এই বিষয়টা শেয়ার করেনি প্রথমে, যে 3জনেরই একটু গা ভারী লাগছে, একটু গা ছমছম করছে। তো ওরা ভাবে যে ঠিক আছে, কারোর যদি উঠতে লাগে রাতের বেলা, তো পুরো ঘরটা অন্ধকার করবে না, একটা আলো মানে যেটা বড় আলো সেটাকে নিভিয়ে দেবে, আর ছোট আলোটা জ্বলবে। তো সেরকমভাবেই চলছে, ওরকমভাবে ওরা আলো জ্বালিয়ে শুয়েছে। এবার শুয়েও 3জনে বিভিন্ন রকম বিষয় নিয়ে কথাবার্তা বলছে। হঠাৎ করে আহ, ওরা বুঝতে পারে যে কেউ একজন, সেটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব, কোনো আহ, ধরুন বিড়াল হোক বা ইঁদুর হোক বা টিকটিকি হোক, তাদের পক্ষে কিন্তু এরকম
মানে আপনি ধরুন একটা ঘরে শুয়ে আছেন, ঠিক আছে? এবার শোয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনার ঘরের পাশ দিয়ে কেউ বারবার যাতায়াত করছে, সেটা কিন্তু মানে একবার আপনার মনের ভুল হতে পারে, দুবার মনের ভুল হতে পারে, কিন্তু বারবার তো আর মনের ভুল হবে না। আর ওখানে একজন নয়, তিনজন ছিল। তিনজনই বুঝতে পারছে যে ওদের ঘরের বাইরে থেকে যে বড় যে বারান্দাটা রয়েছে, ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দা দিয়ে ক্রমাগত কেউ পাস করছে। এবং ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেডরুমে তিনটে মতো জানলা ছিল, এবং প্রত্যেকটা জানলায় কিন্তু রঙিন কাঁচ দেওয়া। এবার রঙিন কাঁচে যেটা ব্যাপার হয় সেটা হয়তো আপনারাও বুঝতে পারবেন, যে কোথাও থেকে হয়তো ওই বাংলোর, বললাম যে সোলারের কিছু লাইট লাগানো ছিল, তো সেই লাইটের কিছুটা অংশ, খুব সামান্য অংশ হয়তো ওই কাচের উপরে পড়ছে। এবং দেখবেন ওই কাচের আশপাশ দিয়ে যদি কেউ যায়, তার একটা আলো ছায়ার একটা খেলা চলে। এবং ওরা তিনজনই বুঝতে পারছে যে একবার ওই কাঁচের জায়গাটা একটু অন্ধকার হচ্ছে, আবার মনে হচ্ছে ছায়াটা সরে যাচ্ছে, আবার একটা ছায়া আসছে, কিছুক্ষণ পর আবার ছায়াটা সরে যাচ্ছে। এবার এইরকম যখন ওরা বারবার দেখছে, মানে বুঝতে পারছে যে কেউ একজন বারবার যাতায়াত করছে, ওদের না এরকম অস্বস্তি লাগা শুরু হয়। এবং প্রথম অর্ক মানে ঋত্বিককে তো ভাবে বলতে পারছে না, কারণ ওকে ওরা অনেকবার বলেছে যে তোর মামার ওখানে বাংলোর বাড়িতে গিয়ে থাকবো থাকবো, এবার ওকে তো আর সরাসরি বলা যায় না। তো তখন কি করে সায়ককে একটুখানি আস্তে করে বলছে যে আচ্ছা কেউ একটা যাতায়াত করছে মনে হচ্ছে না? তো সায়ক বলছে আমিও তো এটাই ভাবছি, যে আমারও মনে হচ্ছে কেউ যেন যাতায়াত করছে। এবং খুব অদ্ভুত রকম ভাবে, মানে এটা যখন ওরা বুঝতে পারে, ঠিক এর মিনিট 10-15 পর থেকে মনে হয় ওদের যেন ওদের ঘরে একটা অদ্ভুত রকমের আতরের গন্ধ ঘরের মধ্যে আসছে। দেখুন, আমরা যখন কোনো আমাদের বাড়িতে, যাদের ধরুন লাগোয়া বাড়ি, যেরকম সাধারণ বাড়ি হয়ে থাকে, তো সেখানে পাশের বাড়িতে কেউ একটা ভালো ধূপ জ্বালালো, কি একটা কেউ ধুনো দিল, বা কেউ কোনো সুগন্ধি ব্যবহার করলো, এটা পাশের বাড়িতে যেতে পারে, এটা খুব স্বাভাবিক। আশেপাশে তো আর বেশি ডিস্টেন্স থাকে না। কিন্তু ওরকম একটা প্রায় 3 বিঘার কাছাকাছি একটা বাংলো বাড়িতে, যেখানে বাড়িটা একদম মানে মিড লোকেশনে অবস্থিত, সেইখানে ওরকম রাতের বেলা প্রায় তখন 12:30 থেকে 1:45 বাজে, ঘরের মধ্যে ভুরভুর করছে আতরের গন্ধ, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। এবং ওরা বুঝতে পারে ঋত্বিক কিন্তু ব্যাপারটা একটুখানি ঘাবড়ে যাচ্ছে, মানে এই যে কি হচ্ছে, কি হতে পারে, ও হয়তো সবার সামনে বোঝাচ্ছে না, ও চুপ করে আছে। এবং ওর একটুখানি ভয় ভয় মতো লাগছে। তো তখন অর্ক ঋত্বিককে বলছে যে কিরে, কিরকম একটা অদ্ভুত সুন্দর একটা মিষ্টি মিষ্টি আতরের গন্ধ বেরোচ্ছে না? তখন ঋত্বিক বলছে যে বিশ্বাস কর, আমি এটা অনেকক্ষণ থেকেই পাচ্ছি। তোরাও পাচ্ছিস? বলছে হ্যাঁ। এবং ওরা তিনজনই তখন উঠে বসে ভাবছে যে এই গন্ধটা কোথা থেকে আসছে। তো তখন সায়ক বলছে যে এটা হতেই পারে, যে যেহেতু এই বাড়িটায় বহুদিন থেকে সেভাবে টানা কেউ থাকে না, আর বেশ কয়েক মাস যাবৎ ওর মামাও আসতে পারেনি, তো হতে পারে হয়তো রাতের বেলা এখানে কেউ থাকে। কিন্তু বিষয় হচ্ছে যে যে জায়গাটায়, যে লোকালিটিতে ওই বাংলোটা রয়েছে, সেটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা। আর সেখানে মানে প্রপার্টিটা যথেষ্ট সেফ, সামনে পুরো একদম প্রপার্টিটার সামনেই রয়েছে রাস্তা। ফলে সেখানে এই রাতের বেলা মানে কেউ এসে ভিতরটায় ঢুকে হয়তো থাকতে পারে, কিন্তু সে দোতলায় উঠবে কি করে? কারণ নিচে তো তালা দেওয়া। আমি যদি ধরেও নিই যে কেউ 8 ফুট পাঁচিল টপকে এসেছে, তো সে মানে ওদের পাশে ওখানে গাড়ি রাখার জন্য মানে একটু ছাউনি মতো করা একটা জায়গা রয়েছে, ঘরই বলা যেতে পারে। তো কারোর যদি আশ্রয় নেওয়ার হয় বা থাকার হয়, আমি যদি ধরেও নিই যে কোনো ভবঘুরে মানুষ থাকে, তো সে ওখানেই থাকবে, সে উপরে টপকে আসবে কেন? আর যদি সে আসেও, এরকম এরকম ভুরভুর করবে আতরের গন্ধ, এটা একেবারেই কিন্তু অস্বাভাবিক বিষয়। যাই হোক, তো সেই সময় সায়ক আর ঋত্বিক কিন্তু খুব ভয় পেয়ে গেছিল। এবং ওদের রীতিমতো মানে মানে ওদের শরীরটা এতটাই ভারী হয়ে এসেছে, ওরা না মানে ওই খাট থেকে নেমে যে দেখবে, সেই গায়ে জোরটুকু পর্যন্ত ওরা পাচ্ছে না। এবার যেটা অর্ক এখানে লিখেছি মেলে, যে ওরও শরীর খুব ভারী লাগছিল, ওরও ঠিক ভালো লাগছিল না, বাট স্টিল ও না একটুখানি মনের মধ্যে সাহস রাখে। এবং সাহস রেখে ও কি করে, ও দরজাটা খুলেছে।
এবং খুলে যখন ও বারান্দা, মানে দরজাটা খুললেই বারান্দা, আর 3টে পরপর বেডরুম, যেটা বারান্দাকে, মানে বারান্দাটা আর কি শেয়ার করছে ওই বিশাল বড় যে ঝুল বারান্দাটা। তো দেখছে যে বারান্দাটার মধ্যে একটা অদ্ভুত ধোঁয়া ধোঁয়া পরিবেশ। ওই যে বললাম যে দূরের যে কিছু কিছু সোলার লাইট জ্বলছে, তো সেই আলোতে যেটুকু বোঝা যাচ্ছে কিরকম একটা ধোঁয়া ধোঁয়া মতো পরিবেশ, এবং বারান্দাময় ম করছে ওই আতরের গন্ধ। এবার ওর না খুব অবাক লাগে, আশেপাশে একটু দেখছে, মোবাইলে টর্চটা নিয়ে দেখছে, কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকার কথাও নয়, আর পুরো জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে, পুরো নিস্তব্ধ, সবাই শুয়ে পড়েছে। এবার ভাবছে যে গন্ধটা আসছে কোথা থেকে, কোনো গন্ধের উৎস কিচ্ছু নেই। তো তারপরে ওরও শরীরটা ভালো লাগছে না, ভীষণ মানে গাটা মনে হচ্ছে যেন ভারী হয়ে এসেছে, মাথাটা ভারী হয়ে এসেছে। তো ও দরজা টরজা বন্ধ করে ঘরে চলে আসে। এবার যে মুহূর্তে ঘরে চলে এসেছে সেই মুহূর্তে ঘরের যে লাইট ছিল সেই লাইটটা দপদপ করতে থাকে, এবং দপদপ করতে করতে হঠাৎ করেই পুরো বন্ধ হয়ে যায়। এবং পাশে ওর ফোন চার্জ হচ্ছিল, ওরা বুঝতে পারে যে পাওয়ার কাট হয়ে গেছে, চার্জও মোবাইলে বন্ধ হয়ে গেছে। এবার কি করা যায়? এবার পাওয়ার কাট ওই জায়গাতে কিন্তু হয়, পাওয়ার কাট সব জায়গাতেই হয়। পুজোর সময় একটা খুব হাই ডিমান্ড থাকে, পুজোর পরে একটু পাওয়ার কাট করে সেই সেটাকে হয়তো একটু মিটিগেট করা হচ্ছে, এরকম একটা কিছু ওরা ভেবে নেয়, ভাবে যে ঠিক আছে। সেটা ওরা শুনেছিল যেখানে পাওয়ার কাট হয় কিন্তু বেশিক্ষণ থাকে না, মানে 15-20 মিনিট, এর বেশিক্ষণ মানে উইদাউট পাওয়ার হয় না। এবার যে মুহূর্তে পাওয়ারটা চলে গেল, পুরো চারিদিক মনে হচ্ছে না আরো নিস্তব্ধ হয়ে গেল, আর ঘরের মধ্যে পুরো মিশমিশে অন্ধকার। এবার তিনজনই কি করেছে, ওদের ফোনে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। মানে যেটা মানে অর্ক লিখেছে ইমেলে, যে অন্ধকার তো পাওয়ার কাট হলে হয়ই, সেটা একরকম, কিন্তু এইরকম একদম মিশমিশে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মনে হচ্ছে না পুরো গিলে খেতে আসছে বাড়িটা। এই অন্ধকারে হঠাৎ করেই পাশের ঘর থেকে তরাম করে একটা জোরে আওয়াজ হয়, মানে বড় সড়ো আওয়াজ, কিছু একটা ভারী বস্তু ফেললে যেরকম আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হয় আর কি। তো তখন ওরা তিনজনে বুঝতে পেরেছে নিশ্চয়ই কেউ ঢুকেছে, মানে জাস্ট ঢুকেইছে, একদম শিওর ওরা। এবার ওদের না ভয় লাগছে, তো সঙ্গে সঙ্গে ঋত্বিক বলছে যে না, ওই লোকটাকে জানানো দরকার, মানে যে আর কি দায়িত্বে থাকে, কেয়ারটেকার মতো, তো ওনাকে ফোন করেছে। অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন পাওয়ার কাট হলো সঙ্গে সঙ্গে তোরা মোবাইলের আলোগুলো জ্বালিয়েছিল, তখনও অবধি কিন্তু ঋত্বিক দেখে যে ফোনে নেটওয়ার্ক আছে, আর ফোনে ওখানে নেটওয়ার্ক থাকে, কোনো বর্জিত জায়গা তা তো নয়, আর একেবারে পাহাড়ের টঙে সেরকমও নয়, নর্মাল জায়গা। তো সেখানে মোবাইলের কানেক্টিভিটি থাকবে, এটাই স্বাভাবিক। বাট কী কারণে যেন ওই সময় শুধুমাত্র ঋত্বিক নয়, সায়ক, অর্ক, তিনজনেরই কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পুরো উড়ে যায়। মানে লোকটাকে যে ফোন করবে বা কাউকে একটা যে ফোন করবে সেই অবকাশ নেই। এবার ওদের না একটু ভয় লাগছে, মানে 3টে ছেলে গেছে, তখন ওদের বয়স বেশি না, ওদের কাছে যাই হোক কিছু টাকা পয়সা রয়েছে, কার্ড রয়েছে, সেটাও বড় কথা না, ওদের মধ্যে একজন ল্যাপটপ রয়েছে, বাকি মোবাইল রয়েছে। এবার ওরা ভাবছে যে মানে এরকম একটা বাড়ি, এরকম একটা বিশাল প্রপার্টি, আমরা অনেক সময় শুনে থাকি যে এরকম প্রপার্টি পড়ে থাকলে সেটা জবরদখল করার জন্য অনেক সময় অনেক দুষ্কৃতীদেরও চোখ থাকে এরকম প্রপার্টির উপরে। এবার ওরা ভাবছে যে এরকম কোনো কিছুর খপ্পরে পড়লাম না তো, মানে বুঝতেই পারছেন যে প্রথমেই তো আর মানুষ ভৌতিক ভয়টা পায় না, মানুষ সব থেকে বেশি মানুষকেই মনে হয় ভয় পায়। যাই হোক, তো ওরা সেরকম একটা কিছু ভাবে, কিন্তু ওদের এই ধারণাটা ভাঙে যখন ওরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ওরা তিনজনেই অন্ধকারে রয়েছে, মোবাইলের আলোগুলো জ্বলছে, কিন্তু কোনো একটা কারণে 3টে মোবাইলের আলো জ্বললেও মনে হচ্ছে না আলোগুলো ঠিক সেভাবে, মানে এমনি সময় ওরা মোবাইলের ওদের যখন ফ্ল্যাশ লাইটটা জ্বালায় তখন যতটা আলো হয়, এক্ষেত্রে দেখছে যে অতটাও আলোকিত হচ্ছে না। তো মানে বুঝতে পারছে যে ওদের ঘরের মধ্যে কেউ একটা যেন ঘোরাফেরা করছে, এবং যতই ওরা মোবাইলের আলোটাকে সেদিকে ফোকাস করার চেষ্টা করছে ঘরের, মনে হচ্ছে জিনিসটা সরে সরে যাচ্ছে, এবং তিনজনেই বুঝতে পারে যে কিছু একটা ঘরের মধ্যে রয়েছে, কিন্তু
সেই জিনিসটা যেন ওরা চোখে পড়ছে না। আর ঘরে আগেকার দিনের মোটা মোটা কাঠের আসবাব রয়েছে, প্রত্যেকটা জিনিসে এত ছায়া পড়ছে যে বারবার মনে হচ্ছে যেন ছায়াতে মিলিয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে ছায়াটাকেই ওরা ওরকম দেখছে। এবং পুরো সময়টায় মানে ওই আধা ঘন্টা মতো পাওয়ার কাট ছিল, এবং আধা ঘন্টার সময়ই ঘরের মধ্যে মনে হচ্ছে যেন কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। প্রচণ্ড পরিমাণে একটা আতরের গন্ধ, এবং মাঝে মধ্যেই মনে হচ্ছে পিয়ানো বাজানোর আওয়াজ আসছে। তো এই রকম পরিস্থিতিতে ওরা আধা ঘন্টা কাটায়, এবং ওই আধা ঘন্টা, যেটা ইমেলেও লিখেছে, যে ওদের তিনজনেই বুঝতে পারছে যেন ওদের শরীরের উপরে, মানে ওদের পিঠের উপরে বা ঘাড়ের উপরে কেউ একজন মানে প্রায় 10-15 কেজি ওয়েট চাপিয়ে দিয়েছে, এতটা ওদের শরীরটা ভারী হয়ে গেছে। বুঝতে পারছে না কেন, কি জন্য, খুব শরীরটা ভারী। যাই হোক, আধা ঘন্টা পরে পাওয়ার চলে আসে, এবং অদ্ভুত বিষয় হচ্ছে পাওয়ার চলে আসার পরে কিন্তু এই সমস্ত সমস্যা মানে জিনিসগুলো যে ওরা এক্সপেরিয়েন্স করছিল সেগুলো মনে হলো যেন সব চলে গেল। আতরের গন্ধটাও আস্তে আস্তে মিলিয়ে গেল, পিয়ানোর আওয়াজটাও মনে হলো যেন কোথায় মিলিয়ে গেল, আর ঘরের মধ্যে তো আলোয় কিছুই দেখতে পাচ্ছে না। তো ওরা তারপরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠেছে, এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে তখন দেখছে একদম ঝকঝক করছে আলো, পুরো পরিষ্কার সুন্দর, রোদ্দুর উঠেছে, বারান্দায় ঝুল বারান্দায় রোদ্দুর পড়েছে, মনেই হচ্ছে যে রাতের বেলা বাড়িটা ওরকম লাগে। তো ওরা না সকালবেলা উঠে নিজেদের মধ্যে আলোচনা করছে যে রাতের বেলা মানে দিনের বেলা এত সুন্দর ঝকঝকে আলো, এত সুন্দর পাখির আওয়াজ, কি সুন্দর লাগছে, সে আমার রাতের বেলা কি মানে কিরকম একটা লাগছিল আমাদের। তো ওই যে আগের রাতে যা যা হলো প্রত্যেকটাকেই কিন্তু ওরা তিনজনেই নিজেদের মনের ভুল বা এরকম একটা প্রপার্টিতে থাকছে সেটার একটা প্রভাব, এরকমই কিছু ওরা নিজেরা ভেবে নেয়। এবারে সেদিনটা ওরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে, ওই ভদ্রমহিলা আসে, ওই লোকটিও আসে। তো লোকটাকে ঋত্বিক একটু বলেছে যে আমরা এরকম টুকটাক আওয়াজ পেয়েছি। তো তখন বলছে যে আর বলবেন না, এখানে বড় বড় যে খাটাস আছে, মানে ওই জমির উপরে খাটাস নাকি আসে মাঝে মধ্যে, বড় বড় বন বিড়াল খাটাস এগুলো নাকি আসে। তো ওরা তো মনে মনে ভেবে নিল যে ওরকমই কিছু একটা ঘটনা ঘটেছে। লোকটা বললো না না, এই জায়গাটা খুব তো সেফ, আর বুঝতেই পারছেন আপনার মামা এতদিন ধরে কিনে ফেলে রেখে দিয়েছে, যদি জবরদখল হওয়ার হতো তাহলে বহুদিন আগেই হয়ে যেত। তারপর উনি আর একটা বাড়ি দেখালো, বললো ওই বাড়িতেও, মানে ওটা অত বড় নয়, ওটা এই 12-13 কাঠার উপর একটা বাড়ি। বলছে ওই বাড়িটাও বিগত 5-6 বছর ধরে ওরকম পড়ে আছে। এবার ওরা তো ওদের মন থেকে তো পুরো ব্যাপারটা মিটেই গেল, ওরা একটু আশেপাশে ঘোরাঘুরিও করে আবার ওরকম ওরা সেদিনকে বিকেলবেলা বাড়ি ফিরেছে, বাইরে থেকে চা টা খেয়ে ফিরেছে, এবং এসে দেখছে যে মানে মানে ওই যে ভদ্রমহিলা যিনি রান্না করতেন তিনি প্রচুর বেশি বেশি রান্না করতেন, ফলে ওদের রাতের বেলাও খেয়ে আর কি খাবার বেঁচে যাবে। তো খাবার দাবারের কোনো প্রবলেম নেই। এবার ওরা বাইরে থেকে ঘুরে টুরে এসে ওই ঝুল বারান্দাটায় বসেছে, এবং ওরা আর কি মানে কথাবার্তা আলোচনা করছে যে এই বিকেল অবধি এত সুন্দর লাগে, রাতের বেলাটা বাংলোটা কেন এরকম লাগে। এবং তখন ওরা মনে মনে ভেবেই নেয় যে পুরোটাই ওদের মনের ভুল, এটা আর অন্য কোনো কিছু হতে পারে না। যাই হোক, যা ভাবা সেরকমই তার ফল। যথারীতি সন্ধে হয়ে গেছে, এবং সন্ধ্যের পরে পুরো বাড়িটা মনে হলো যেন মানে অন্ধকারের একটা ঘন চাদরে যেন ঢেকে গেল। এবং সেই দিন হালকা হালকা আবার কুয়াশা পড়ছে, মানে 8টা-8:30 নাগাদ, মানে তখন ওই ঝুল বারান্দায় এত ওদের ঠান্ডা লাগা শুরু হলো যে ওরা ভিতরে চলে এলো। পরের দিন সকালবেলা ওরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। এবার ভিতরে এসেছে, সে কথা টথা বলছে। এইবারে ওই 8:30-9টা নাগাদ জাস্ট একটা অদ্ভুত ঘটনা ওদের সাথে ঘটে। ওরা যে ঘরটার সামনে, যে ঘরটার কি ওরা থাকছিল, সেই ঘরে ওদের ব্যাগপত্র সব ছিল। এবার ওরা বারান্দায় নিজেরা গল্প করছে। এবার যখন খুব ঠান্ডা লাগছে, যখন ওরা জাস্ট ওখান থেকে ঢুকে আসবে ঘরে, সেই মুহূর্তে হঠাৎ করেই ঘর থেকে একটা আওয়াজ হয়, এবং ওরা জাস্ট উঠছিল ওই টেবিল চেয়ার থেকে। তো এসে এবারে ঘরে ঢুকে দেখছে
ওদের যে জিনিসপত্রগুলো, ওদের একটা করে ব্যাকপ্যাক ছিল, সেই ব্যাগগুলো মানে যেখানে যেখানে সুন্দরভাবে রাখা ছিল নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে মনে হয় কেউ টান মেরে মাটিতে ফেলে দিয়েছে। এবং তিনজনেরই মানে তিনজনের টোটাল 4টে ব্যাগ ছিল, 4টে ব্যাগই কিন্তু ওরকম মাটিতে পড়ে রয়েছে ইতস্ততভাবে। ওদের খুব অবাক লাগে, তো ভেবেছে যে ঠিক আছে কোনো কারণে হয়তো পড়ে গেছে। ওরা ব্যাগগুলোকে নিয়ে ওদের আবার যেখানে টেবিলের উপরে রেখেছিল সেখানে আবার রাখে। এরপরে অদ্ভুত রকমভাবে আবার সেই পিয়ানোর আওয়াজ আসা শুরু হয়েছে, মানে মনে হচ্ছে যেন কেউ পিয়ানো বাজাচ্ছে। এবার যেহেতু আগের দিনও এই সেম জিনিসটা ওরা এক্সপেরিয়েন্স করেছে, তো ওরা ভেবেছে যে ঠিক আছে কেউ হয়তো দূর থেকে পিয়ানো বাজাচ্ছে, তাই হয়তো আওয়াজটা আসছে। এবার এই ধারণাটা ওদের যে খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে, বা এমন কিছু একটা ওরা এক্সপেরিয়েন্স করতে চলেছে যেটা মানে ওদের সারা জীবনের একটা স্মরণীয় ব্যাপার হতে চলেছে, সেটা কিন্তু ওরা নিজেরাও জানতো না। ওরা তিনজনে হঠাৎ করেই নিচে একতলায়, যেখানটার কি বড় একটা জায়গা মতো রয়েছে, মানে ঢুকে একটা এন্ট্রান্স মতো রয়েছে, তো সেখানে ওরা তো দোতলায় রয়েছে, সেখান থেকে ওরা একতলায় একটা তরাম করে একটা কিছু পড়ার আওয়াজ পায়। এবং তখন কিন্তু রাত বেশি না, ওই 9টা হবে। তো ওরা তিনজনেই তখন আওয়াজটা পেয়ে ওই পেঁচানো সিঁড়িটা দিয়ে নেমে একতলার ওই জায়গাটায় গেছে, এবং ওখানে কিন্তু লাইট জ্বালানো। এবার ওই সামনের ওই বড় হল ঘরটাতে ওরা তিনজনই এসে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এমন সময় ওদের ওই যে হল ঘরটা রয়েছে, হল ঘরের পাশ দিয়ে একটা জায়গা মতো চলে গেছে। সেই জায়গাটা নিচে যে একটা বড় বেডরুম রয়েছে, সেই বেডরুমে ঢোকার আগের একটা করিডোর মতো জায়গা। ওদের মধ্যে অর্ক এবং সায়ক দুজনেই দেখতে পায় যে ওইখানে কিছু একটা রয়েছে মনে হচ্ছে, এবং ওই জায়গাটা কিন্তু অতটা আলো নেই। তো তখন কি করেছে, ওরা ঋত্বিককে ডেকেছে, মানে ঋত্বিকও পাশেই ছিল, বোঝা যাচ্ছে একটু মানে একটু দূরের দিকে ছিল, তো ওকে বলেছে এদিকে একটা জিনিস দেখবি আয়, এরকম করেও ডেকেছে। এবং ডাকার পরে ওরা তিনজনেই দেখে যে ছায়ার মাঝখানে কিছু একটা রয়েছে, এবং সেটা কিন্তু ছায়া নয়, কোনো কিছুর ছায়া নয়, সেটা একটা মানে কিছু একটা জিনিস যে ওখানে এক্সিস্ট করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেই মুহূর্তে ওরা তিনজনেই দেখে যে ওই ছায়ার মতো জিনিসটা দৌড়ে ওই পাশের যে পেঁচানো পেঁচানো সিঁড়ি, যে সিঁড়িটা দিয়ে দোতলায় যাওয়া যায়, সেই সিঁড়িটা দিয়ে চলে গেল। এবার ওরা না তিনজনে খুব আঁতকে ওঠে যে মেন দরজায় তালা দেওয়া রয়েছে, বাংলোর ঢোকার মুখে যে দরজা সেটায় তালা দেওয়া রয়েছে, তাহলে কি মানে বাংলোয় ওরা তিনজন ছাড়াও আর কেউ আছে, এবং সেটা পুরুষ না মহিলা সেটা কিন্তু কিছু বোঝা গেল না, জাস্ট কেউ দৌড়ে চলে গেল। এবং দেখবেন একটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কেউ যদি দৌড়ে চলে যায়, তাকে একটা হাওয়ার পরিবর্তন ঘটে। তো সেই মুহূর্তে না ওরা তিনজনেই প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে যায়, এবং ওদের মনে হয় যে কিছু তো একটা রয়েছে। এবং সঙ্গে সঙ্গে সায়ক কি করেছে, প্রথমে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠেছে, সায়ক উঠেছে, এবং তখনও পর্যন্ত এই অর্ক আর ঋত্বিক কিন্তু ওখানটাতেই দাঁড়িয়ে রয়েছে, এবং ওকে ওরকমভাবে দৌড়ে উঠতে দেখে বা ওর পিছন পিছন ওরা উঠেছে। ভাবছে যে কি হলো, মানে আমরা আছি, তার সাথে আরও কেউ আছে, আমরা তো জানিই না, মানে এটা তো একটা খুব সেফটি ইস্যু হয়ে যাবে। এবার সায়ক কি করেছে, ও গিয়ে ওই যে ছায়ামূর্তি মতো যেটা ছিল সেটা পিছু করেছে। এবার উপরে তো উঠেছে, উঠে এবার সেই ছায়ামূর্তিটা কোন দিকে গেছে ও জাস্ট জানে না। এবার ওর পিছন পিছন যখন অর্ক আর ঋত্বিক উঠে দেখছে ওখানে তো দুটো ঘরই খোলা ছিল, সে দুটো ঘরের কোথাও সায়ক নেই। ভালো কথা। এবার ওকে নাম ধরে ডাকছে, ওর বন্ধুর নাম ধরে ডাকছে, সায়কের নাম ধরে ডাকছে, তো কোনো দিকে কোনো হুঁশ নেই, মানে কোনো আওয়াজ পাচ্ছে না। এবার প্রথমে 1-2বার ডেকেছে, ঋত্বিকও জোরে জোরে ডাকছে সায়কের নাম ধরে, কিন্তু সায়ক আর সাড়া দিচ্ছে না। এবার ঘটনা হচ্ছে যে বাংলোটা অনেক বড়, কিন্তু ব্যাপার হচ্ছে যে সায়ক তাহলে গেল কোথায়, দুটো ঘরই খোলা, আর ওদিকে একটা বাথরুম খোলা, ওদিকে রান্নাঘরটা খোলা, তো সবকটা ঘরে ওরা গিয়ে গিয়ে দেখেছে ও নেই। এবার ভাবছে তাহলে সায়ক গেল কোথায়, তো সায়কের নাম ধরে ধরে ডাকছে, কোথায় গেলি কোথায় গেলি। এবার ওদের একটু ভয় লেগে গেছে যে ব্যাপারটা কি হলো, আর জায়গাটা নতুন,
সত্যি ওকে বারবার, প্রায় 15 মিনিট হয়ে গেছে ওকে খুঁজছে, এবং একবার একতলায় যাচ্ছে, একবার দোতলায় যাচ্ছে, সায়ককে পাওয়া যাচ্ছে না। এবার ও কোথায় যেতে পারে? এবার যখন 10-15 মিনিট হয়ে গেছে, সায়ককে পাওয়া যাচ্ছে না, এবং সায়ককে ফোন করা হচ্ছে রীতিমতো, ও ফোনও ধরছে না। মানে ওর ফোনটা পকেটেই ছিল, তো ফোনও ধরছে না, ব্যাপারটা কি? এবং ওর ফোনটা ওর কাছে ছিল সেটা ওরা জানে, এবং ওরা এক্সপেক্ট করছিল যে ফোনটা হয়তো ওর টোনেই রয়েছে, মানে রিংটোনে রয়েছে, সাইলেন্ট নেই। কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে গেল কোথায়? উপরের দিকে উঠে গেল কোথায়? এবার যখন 15 মিনিট হয়ে গেছে ওকে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ওদের একটুখানি ভয় লাগে, ব্যাপারটা কি হলো। তো তখন বলছে আচ্ছা অন্য কোনো ঘরে কিও চলে গেল, তো এবার সেটাও দেখা দরকার। তো সেটা কোথায় দেখবে? বাকি ঘরগুলো তো বন্ধ। তখন হঠাৎ করেই অর্কর মনে এলো যে ওই যে সিঁড়িটা দোতলায় পেঁচারপাচি যে দোতলায় এসছে, সেই দোতলার পরে একদম শেষের দিকে একটা সোজা স্টিপ সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। তোর মনে হলো যে না একবার ছাদের দিকটা দেখা দরকার, কারণ মানে বাড়িটা এতটাই বড়, এতটাই চওড়া, যদি ওখান থেকেও কেউ চিৎকার চেঁচামেচি করে, ছাদে হয়তো শোনা নাও যেতে পারে। তো অর্ক বলছি ছাদে যায়নি তো সায়ক? তো বলছে ছাদে। তো তখন ওরা দুজনেই দৌড়ে ছাদের উদ্দেশ্যে একদম দৌড়ে ওঠে ওই সিঁড়ি দিয়ে। এবার ছাদের দরজা খোলা না আদৌ বন্ধ সেটা ওরা জানে না, চাবি ছাড়াই উঠেছে। এবার ওখানে গিয়ে দেখছে যে ছাদের দরজাটা খোলা, এবং চাবিটা মানে তালাটা খুলে সাইডে রাখা রয়েছে, এবং ওটা দরজাটা আর কি খোলা রয়েছে। এবং অদ্ভুতভাবে ছাদের উপরে আবার একটা ঘর ছিল, ছাদের ঠিক উপরে, সেখানে আর কি কিছু ভাঙাচোরা কিছু জিনিসপত্র রয়েছে, এবং সেইটা ওঠার জন্য একটা ওখানে কাঠের ওই মোয়ে মতো করা রয়েছে। এবং পুরো ছাদে দেখছে কোথাও সায়ক নেই, কিন্তু হঠাৎ করে অর্কর চোখ পড়ে ওই ঘরটার ছাদের দিকে, মানে ছাদের উপরে যে ঘরটা রয়েছে। এবং ওরা দেখে সায়ক ওই রাতের বেলা প্রায় 9:30-10টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, প্রায় খুবই কম আলো, তার মধ্যেও ওরকমভাবে ওই ছাদের উপরের ঘরের যে চালটা রয়েছে, যে ছাদটা রয়েছে, সেটার উপরে ও উদ্ভ্রান্তের মতো বসে আছে। এবং ওর চোখ মুখ দেখে বোঝা যায়, মানে যতটুকু ওকে দেখতে পাচ্ছে, মোবাইলের আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে তো দেখছে ওখানটাও বসে রয়েছে। এবার ওইটা দেখে না ওরা খুব অবাক হয়ে গেছে যে সায়ক মানে বাই নেচার ও কিন্তু প্রচণ্ড শান্তশিষ্ট একটা ছেলে, সে ওভাবে রাতের বেলা ওরকমভাবে উপরে উঠে বসে থাকবে, এটা কিন্তু প্রচণ্ড আর কি মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে এটা হওয়া সম্ভব না। কি জন্যই বা ছাদের উপরে উঠে বসে থাকবে কাউকে কিছু না বলে? তো সঙ্গে সঙ্গে বলছে কিন্তু তুই ওপরে উঠে কি করছিস, নাম এখান থেকে। আর ওরা বুঝতেও পারছে না, অন্ধকারে দেখতেও পাচ্ছে না যে অ্যাকচুয়ালি ও যেখানটায় উঠে আছে সেই জায়গাটা অ্যাকচুয়ালি কতটা পোক্ত, মানে কোনোভাবে যদি ও স্লিপ করে ওখান থেকে পড়ে যায় তাহলে কিন্তু ওকে বাঁচানো সম্ভব হবে না। তো কোনো রকমে ওর একটা হাত ধরে কিছুটা উঠে অর্ক আর ঋত্বিক মিলে ওকে নামায়, এবং ওকে যখন এতগুলো প্রশ্ন করছে, যখন কথা বলছো, কোনোভাবে কোনো কমিউনিকেট, কোনো উত্তরই দিচ্ছে না, পুরো মুখটা ওর বন্ধ, এরকম ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, মনে হচ্ছে কিছু বুঝতে পারছে না, কিছু শুনতে পাচ্ছে না, এরকম। তো ওকে নামিয়ে নিয়ে সোজা নিচে নামিয়ে এনেছে। ওকে ঘরে বলছে যে তুই ওপরে কেন উঠতে গেছিলি, আর তুই যেভাবে উঠেছিলি, মানে বাই চান্স যদি তুই অন্ধকারে পাটা তোর পিছলে যেত তাহলে কিন্তু তুই সোজা নিচে পড়ে যেতিস। এবার ওকে এত কথা বলছে, এত কিছু করছে, ও যেন কিছুই বুঝতে পারছে না, কিরকম একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তো ওরা না মানে ওরাও অবাক হয়ে গেছে যে ব্যাপারটা হলোটা কি। তো কিছুক্ষণ পর যখন ওভাবেই চুপচাপ বসে থাকে, পরে যখন ওর যখন আর কি একটু হুঁশ হয়েছে, তখন না ও বলছে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। তো মানে ঋত্বিক একটু বিরক্তই হয়ে গেছে যে মানে কিছু একটা যদি হয়ে যেত ওখানে, ওর যদি কিছু একটা অসুবিধে হয়ে যেত তাহলে ওরা কি করতো। তাকে বলছে তুই একবার চোখে মুখে জল দিয়ে আয়। তো ওর এত ভয় লাগছে, মানে ও মুখে বলছে না, কিন্তু ও যে একা বাথরুমের দিকে যেতে চায় সেটা বুঝতে পারছে। তো অর্কও বলছে যে ঠিক আছে আমিও যাচ্ছি, তুই মুখে চোখে জল দে। তো অর্ক গেছে, ও মুখে চোখে জল দিয়েছে। দিয়ে ও বলছে, ওকে তখন যখন জিজ্ঞেস করেছে পরে যে কি ব্যাপার, তুই কেন এরকম করলি, তখনও বলছে যে ও ওই ছায়ামূর্তিটাকে দেখেই
ও উপরের দিকে দৌড়ে গেছিল এবং দৌড়ে গিয়ে ও দেখে ওই ছায়ামূর্তিটা ওই পেঁচানো সিঁড়ি দিয়ে দোতলায় আসে এবং এসে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে আবার সেটা ওই পাশের আরেকটা যে সিঁড়ি রয়েছে, যেটা দোতলা থেকে ছাদের দিকে গেছে, সেখানে চলে যায়। এবং ও গিয়ে দেখে যে মানে ও নিজের চোখে দেখেছে সায়ক যেটা, যে দরজাটা খুলে গেল, তালাটা খুলে পড়ে গেল এবং ওটা খুলে গেল দরজাটা। এবং দরজাটা খুলে যাওয়ার পরে ও দেখে একজন মহিলা তিনি তার চুলটা হচ্ছে কিছুটা সাদা সাদা টাইপের চুল, এবং সেই মহিলাটি ছাদের মধ্যে এসে এক জায়গায় দাঁড়িয়ে গেল অন্ধকারে এবং একটা পিয়ানো বাজানোর আওয়াজ পেতে থাকে ও। এবং ও যখন ওখানে গিয়ে যখন পুরো থম মেরে যায়, ও যখন অবাক হয়ে যায় যে চোখের সামনে একটা মহিলাকে দেখছে, যে ওরকম যার চোখ মুখটা খুব আবছা আবছা আছে কিন্তু মহিলা তাকে দেখে বোঝা যাচ্ছে। এবং সে যখন ওরকমভাবে একটা পিয়ানো বাজানো শুরু করে, ওর তারপর আর কিছু মনে নেই। ওই পিয়ানো বাজানো আওয়াজটা শোনার পর ওর মাথাটা প্রচণ্ড ঘুরে যায়, ওর শরীর প্রচণ্ড ভারী হয়ে আসে, তীব্র মাথা যন্ত্রণা শুরু হয় এবং তারপর ওর কিছু মনে নেই। তো সবাই, ওরা দুজনেই অবাক হয়ে গেছে। মানে সায়ককে মানে ওর মানে একটা স্বাভাবিক শান্ত স্বাভাবিক একটা যেরকম মানুষ হয় ও সেরকমই মানুষ, ও হঠাৎ করে এই কথাগুলো কেন বানিয়ে বলবে সেটা ওরা বুঝতে পারছে যে বানিয়ে বলার তো এখানে কিছু নেই। তো যাই হোক, তো ঋত্বিক বলছে তুই কি বলছিস সেসব, এগুলো আবার হয় নাকি? তো তারপরে ও বলছে যে না, আমি যেটা দেখেছি আমি কোনো ভুল দেখিনি, আমার দেখার মধ্যে কোনো ভুল ছিল না। ইভেন ও বলছে যে আমার কাছে তো চাবি ছিল না, এবং তুই জানিস যে তোদের যে কেয়ারটেকার, তোর মামার যে কেয়ারটেকার রেখেছে, সে সব কিছু তালা চাবি দিয়ে চলে যায়, তাহলে মানে তালাটা হঠাৎ করে আমার চোখের সামনে খুলে পড়লো কি করে? এবং কেউ যেন মনে হলো ওখানটা গিয়ে দাঁড়িয়ে পড়লো, এবং সে যে একজন মহিলা সেটা আমি বুঝতে পেরেছি। এই কথা বলতে বলতে ঘরে আবার পাওয়ার কাট হয়ে যায় এবং পুরো ঘরটা ওদের আবার আগের দিনের মতোই আতরের গন্ধে ভরে ওঠে। বারবার ওই পিয়ানোর আওয়াজ আসছে এবং পুরো ঘরের মধ্যে মনে হচ্ছে যেন এবারে ওই তীব্র আতরের গন্ধ, এবং সেই দিন এত বেশি আতরের গন্ধ আসছে যে সায়কের তো এমনি শরীর খারাপ ছিল, আরও শরীর খারাপ হয়ে পুরো শুয়ে পড়ে, ওর মানে পুরো হুঁশ নেই টাইপের। খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে, কেউ খাওয়া দাওয়া করতে পারে না। এবং এদিকে অর্ক আর ঋত্বিকেরও কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়। এবং সেই দিন 20 মিনিট মতো পাওয়ার কাট ছিল, এবং সেই 20 মিনিটে মানে ওদের শরীর পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আর ওই পিয়ানোর আওয়াজটা এমন পিয়ানো বাজাচ্ছে, কেউ মনে হচ্ছে কখনো মনে হচ্ছে ঘরের সামনে থেকে বাজাচ্ছে। এবং ওই যে বলেছিলাম ওরা যে খাটটায়, সেই খাটটা খুব উঁচু, আগেকার দিনের খাট তো। এবার কখনো কখনো মনে হচ্ছে যে ওই খাটটা মনে হচ্ছে নড়ছে, মানে পনমন পনমন করে নড়ছে বলে মনে হচ্ছে। এবং প্রায় 20 মিনিট মতো পাওয়ার কাট হওয়ার পরে যখন আবার আলোটা এলো, তখনও আলোগুলো ঠিকমতো যেন জ্বলছে না, মানে বারবার জ্বলছে নিভছে জ্বলছে নিভছে। আর অদ্ভুত রকমের ঘরের মধ্যে একটা আতরের গন্ধ, মানে তীব্র গন্ধটা চলে গেল, বাট হালকা আতরের গন্ধ মনে হচ্ছে যেন রয়ে গেছে। আর বিভিন্ন সময় ঘরের বিভিন্ন জায়গা থেকে অদ্ভুত অদ্ভুত রকমের আওয়াজ আসছে। কারোর মনে হচ্ছে যেন কেউ জুতো পরে জোরে জোরে হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, কখনো মনে হচ্ছে কেউ মুখে হালকা গান করছে। মানে এক অদ্ভুত মানে বিকট পরিস্থিতি, মানে সুন্দর, মানে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর মানে পরিবেশ, যে পরিবেশটা দিনের বেলা বিকেল অবধি এত ভালো লাগে, রাতের বেলা মনে হচ্ছে পুরো ঘরগুলো গিলে খেতে আসছে। মানে ঘরের মনে হচ্ছে জিনিসগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে সারা রাত ওদের না ঘুম হয়নি, মানে দু চোখের পাতা এক করতে পারছে না, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ লাগছে। এই করে ওরা বসেছিল। তারপর ওরা নিজেরা যে কখন ঘুমিয়ে গেছে ওরা জানে না। তো তারপরে ওদের ঘুম ভাঙে যখন ওই লোকটা আসে তার ফোনে। তো যাই হোক, ওরা তো মানে সকালবেলা উঠে ওদের শরীর ভারী লাগছে, মাথা যন্ত্রণা হালকা রয়েছে, কোনো রকম ওরা খাওয়া দাওয়াটা করে, একটু খেয়ে ওরা গাড়ি নিয়ে যখন বেরিয়েছে, ওদের ড্রাইভারও চলে এসেছে। তো ওরা তিনজনেই ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, মানে কি ওরা মানে এরকম আর কি এক্সপেরিয়েন্স করলো। তো ওর মামা ফোন করেছে, তো ঋত্বিকের মামা বলছে যে মানে বলেছিল যে দুপুরবেলাটা আমাদের বাড়িতে খেয়ে তারপরে যাবি তোরা। তো ওদের তো ইচ্ছে নেই, কিন্তু ওর মামা বারবার বলেছে। তো ঋত্বিক তখন বলল যে না চল মামা বাড়ি হয়েই ফিরি, কালকে তো খাওয়া দাওয়া হয়নি সেরকম কিছু, আর সকালবেলা ওদের প্রচণ্ড গা গোলাচ্ছিল, শরীর ভালো ছিল, তো সেভাবে ব্রেকফাস্টও করতে পারেনি। তো ওরা ফেরার পথে মামা বাড়ি গেছে।
তো সেই মামার কাছে গিয়ে ওরা ওদের সমস্ত এক্সপিরিয়েন্সের কথা বলে। তো ওই মামা তখন বলছেন যে উনি ওই একদিন 11টা অবধি ছিল, সত্যি সত্যি কিন্তু সেদিনও ওনারও মনে হয়েছিল কেউ একজন ওই সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। এবং ওই যে বলেছিলাম যে মানে ওনার কাছেও যে খুব বিশাল ইনফরমেশন ছিল তা নয়, তবে যেটুকু জানতে পেরেছিল, পরে ওর মামাও খোঁজ নেয়, যে ওই বাড়িটায় প্রথম যিনি কিনেছিলেন তিনি মানে যার আর কি যিনি বাড়িটা কিনেছিলেন তার যিনি ছেলে ছিলেন, মানে দেখুন ব্রিটিশরা তো বহুকাল আমাদের দেশে রাজত্ব করেছে, তো বাড়িটাও বহুকাল আগে কেনা হয়েছিল। তো সেই সময় ওনার ছেলে মানে ওই ব্রিটেনে আর কি গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে উনি ব্রিটেনের একটি মেয়েকে বিয়ে করেন, এবং বিয়ে করার পরে বহু বছর ওনারা ওখানে সংসার করেন, তারপরে ওনারা এখানে আসেন। তো ওনার বাবা তখনই বাড়িটা প্রথম কেনেন। তো সেখানে ওই ব্রিটেনের থেকে ওই যে যাকে বিয়ে করে এনেছিল, তো তিনি নাকি কাঠের যে বড় বড় যে গ্র্যান্ড পিয়ানোগুলো হয়, সেই পিয়ানো ওনার খুব পছন্দের ছিল। তো কোনোভাবে সেই পিয়ানো এখানে আনা হয় এবং সেই পিয়ানোটা নাকি উনি বাজাতেন। এবার কোনো একটা কারণে, যেটা শোনা গেছে, সেটা সত্যি মিথ্যে কেউ জানে না, মানে কতটা সত্যি সেটা জানে না, কিন্তু ঘটনাটা সত্যি, সেটা হচ্ছে যে ওনার এখানে আসার পরে গরমের জন্য উনি নাকি খুব শরীর খারাপ হয়ে পড়ে। মানে ব্রিটেনের মানুষ, সে এখানকার কলকাতার পার্শ্ববর্তী জায়গার গরমটা উনি সহ্য করতে পারেন না। তো এখানে আসার পরে 1-1.5 বছর উনি খুব মানে 1-1.5 বছর পর থেকে উনি খুব ভুগতে থাকেন, এবং তারপরে নাকি উনি মারা যান। এবং ওই যে যে ঘরটা ছিল, যে ঘরে মানে ভাঙা কাঠের কিছু আসবাবপত্র ছিল, সেখানে কিন্তু ওই ঘরে আজও ওই মানে ওই পিয়ানো তো আর থাকা সম্ভব নয়, তো পিয়ানোটা ভেঙে গেছিল। তো এরপরে উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে ছিল, তো সেই ছেলে নাকি ওটাকে বিক্রি করে দেয়। এবার বিক্রি করার পরে সেই সমস্ত বাড়ির জিনিসপত্র সহ বিক্রি করে দিয়েছে। এবার কোনোভাবে ওই একটা, যেহেতু অতগুলো ঘর, কারো তার অতগুলো ঘর সচরাচর লাগে না, তো কিছু জিনিস সে আবার ওখানে রেখে দিয়েছে। এবার পুরনো হয়ে গেছে, পিয়ানোটাও ভেঙে গেছে, সেই ভাঙাচোরা পিয়ানোটাও ওইখানে স্থান পেয়েছে। এইরকম করে ওখানে পিয়ানোটা নাকি আজও ভাঙা অবস্থা, বলছে হ্যাঁ আমি এটা ভাঙা পিয়ানো দেখেছি। এবং কোনো অজ্ঞাত কারণের জন্য ওই বাড়িতে, মানে বাড়িটা অনেকেই কিনেছে, মাঝখানে আরও 2বার মালিকানা হস্তান্তর হয়েছে, কিন্তু কেউই না থাকতে পারেনি। এবার তার পিছনে এক্স্যাক্ট কী কারণ সেটা কিন্তু আজও অজানা। তো এই ব্যাপারগুলো যখন ওরা এক্সপিরিয়েন্স করেছিল, শুনে ওর যে আর কি মামা ছিলেন, তিনি একটা নাকি বড় করে পুজো দিয়েছিলেন, এবং পুজো দেওয়ার পরে নাকি যিনি ঠাকুরমশাই পুজো দিয়েছে তিনি বলেছেন আর কোনো সমস্যা নেই, একটা সমস্যা নাকি ছিল বাড়িতে। এবার আজ অবধি, মানে ঘটনাটা আজ থেকে 2.5 বছর আগেকার ঘটনা, 2022-এর, তো এখন অবধি আর ওখানে কেউ সেভাবে থাকেনি, এখন অবধি থাকেনি। কিন্তু সত্যিই ব্যাপারটা মিটে গেছে না আছে সেটা কিন্তু আজও কেউ জানে না। পুজোটা দেওয়ার পরে ওনারা চলে এসেছিলেন, 1 রাত মতো ছিলেন, বাট তারপর আর ওরা এখন অবধি কেউ থাকেনি। ফলে এখন কি অবস্থা, সত্যি জিনিসটার প্রভাব আছে কি নেই সেটা কেউ জানে না, কিন্তু ওদের সাথে এই ঘটনাটা যে ঘটেছিল সেটা ওদের কাছে একটা মানে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।